হাই স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই মন দিয়ে পড়াশোনা করছো। আমার তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই অ্যালবার্ট ফিজিক্স পাঠশালাতে। তোমরা এই পাঠশালাতে খুব সহজভাবে খুব জটিল বিষয়গুলোকে বুঝতে পারবে। তো আজকে তোমাদের আমি যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের একদম বেসিক চ্যাপ্টার, যেটা না জানলেই নয়। সেটা হলো মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, এই চ্যাপ্টার সম্বন্ধে যে যে টার্মগুলো বলবো বা যে যে টার্মগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা ক্লাস 9 থেকে জেনে এসেছো। যদি না জেনে থাকো তো দেখে নাও, জেনে যাবে। ঠিক আছে, তো আমি প্রথম থেকে যখন বলছি সবকিছু টপিক ওয়াইজ ধরে ধরেই পড়াবো। ঠিক আছে, তো আমাদের এই আবার বলে রাখি, আমাদের এই পাঠশালার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো ফিজিক্সের খুব জটিল জটিল বিষয়গুলোকে তোমাদের কাছে খুব সহজভাবে উপস্থাপন করা। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ভিডিও এবং নোট ডাউন সাথে সাথে করতে থাকো। ঠিক আছে, চলো শুরু করা যাক। বেশি কথা না বলে, তো চ্যাপ্টার সম্বন্ধে জানতে গেলে তোমাদের আগে দুটো জিনিস জানতে হবে। কি কি দুটো জিনিস স্যার? একটা হচ্ছে ম্যাটার মানে পদার্থ, এবং এনার্জি মানে শক্তি। ঠিক আছে, এই দুটো জিনিস কি আমি লিখেই বোঝাচ্ছি, দেখো। এক নম্বরে আসলো ম্যাটার, দু নম্বরে আসলো এনার্জি। ঠিক আছে, ম্যাটার এবং এনার্জি কি? প্রকৃতিতে ম্যাটারটা কি জিনিস বলছি প্রথমে। প্রকৃতিতে তুমি যা কিছু দেখো, চেয়ার টেবিল খাতা বই বোতল, যা কিছু দেখো তোমরা সবাই, সেটাই হচ্ছে পদার্থ বা ম্যাটার। পদার্থ তিন ধরনের হয়ে থাকে: এলিমেন্ট, অ্যান্ড মিক্সচার। ঠিক আছে, এলিমেন্ট মানে সবাই যেন মৌলিক পদার্থ, কম্পাউন্ড মানে সবাই যেন যৌগিক পদার্থ, এবং মিক্সচার মানে মিশ্র পদার্থ। আবার দেখো, একটা জিনিস লক্ষ্য করে দেখো, কিছু কিছু পদার্থ আছে সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তনশীল, তারা কোনো রকম পরিবর্তন হয় না। ঠিক আছে, আবার কিছু কিছু পদার্থ আছে তারা সময়ের সঙ্গে সঙ্গে তাপ বর্জন গ্রহণ কিংবা ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই যে পদার্থগুলো যে পদার্থগুলো এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তরিত হয়, তারা এক ধরনের শক্তি মানে ছাড়ে। ঠিক আছে, সেই শক্তিটা হচ্ছে, সেখান থেকে ধারণা এসছে শক্তির। ঠিক আছে, যখন পদার্থ পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে, তারা শক্তি ছাড়ে। এই শক্তি আমরা চোখের সামনে দেখতে পাই: তাপ শক্তি, তড়িৎ শক্তি, বিদ্যুৎ শক্তি, আলোক শক্তি। ঠিক আছে, পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, এইসব সম্বন্ধে শক্তি রূপে দেখতে পাই। ঠিক আছে, আর দুটো জিনিস বললাম, তো লিখে দিচ্ছি। এটা সনাতন পদার্থবিদ্যা থেকে আমরা জেনেছি। ঠিক আছে, সবাই লিখে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? According to the classical physics, nature have two different entity that are matter and energy. ঠিক আছে, তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, একটু তুলে নাও যাতে নোট তোমাদের না কোনো অসুবিধা হয়। তারপরে দেখো, ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী কি কি জানা যাচ্ছে আবার। ক্লাস আগে বলে নিই। ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমরা জানতে পারছি, মানে সনাতন পদার্থবিদ্যা যেটা বলছে সেটা হচ্ছে ম্যাটার অ্যান্ড এনার্জি, মানে পদার্থ এবং শক্তি। পদার্থ এবং শক্তি দুটো সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, এর দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই। এক এক পদার্থ থেকে অন্য পদার্থে রূপান্তর করা যায়, কিংবা এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত করা যায়। তো আমরা এই অনুযায়ী ক্লাসিক্যাল ফিজিক্স, সনাতন বা পদার্থবিদ্যা অনুযায়ী আমরা জানতে পারি যে দুটো সূত্রে আমরা আসতে পারি: দ্য লস অফ কনজারভেশন অফ মাস অ্যান্ড দ্য লস অফ কনজারভেশন অফ এনার্জি। শক্তি সংরক্ষণ সূত্র এবং ভরের সংরক্ষণ সূত্র, এটা সবাই জেনে গেছো আগে থেকে। ঠিক আছে, এটা হলো ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী আমরা জানতে পারলাম। তো আর যেটা সনাতন পদার্থবিদ্যা হলো, এটা এবারে আসছে আমাদের মডার্ন ফিজিক্স। ঠিক আছে, মডার্ন ফিজিক্স থেকে আমরা কি জানতে পারি? মডার্ন ফিজিক্স মানে সবাই বুঝতে পারছো, কে এসে গেছেন বা কার আগমন ঘটেছে? বিজ্ঞানী আইনস্টাইন, তার থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, আপেক্ষিকতার সূত্র থেকে জানা যায়, তিনি প্রমাণ করেছেন যে
ম্যাটার এবং ম্যাটার অ্যান্ড এনার্জি, পদার্থ এবং শক্তি দুটো একই জিনিস, ঠিক আছে। তো আমরা তাদের যে একটা সিঙ্গেল মানে ম্যাটার অ্যান্ড এনার্জি যে ইকুইভ্যালেন্ট সমান, তার থেকে আমরা একটাই সূত্র পেয়েছি, সেটা হচ্ছে দ্য লস অফ কনজারভেশন অফ মাস এনার্জি, শক্তি এবং ভরের সংরক্ষণ সূত্র, ঠিক আছে। একই সাথে পেলাম, তো লিখে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, লিখছি। নোট করে নেবে, হ্যাঁ। আপেক্ষিকতার থিওরি, ঠিক আছে, থিওরি অফ রিলেটিভিটি। Therefore, the single loss of conservation এনার্জি, ওকে। এটা আমরা কি থেকে জানতে পারলাম? সিঙ্গেল লসটা মডার্ন ফিজিক্স থেকে, তো বলো, মডার্ন ফিজিক্স থেকে তো। তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে, তুলে নাও, মুছছি, হ্যাঁ। এরপরে কি আসবো? ইউনিটস অফ মেজারমেন্ট, ঠিক আছে। ইউনিটস অফ মেজারমেন্টটা কি? আগে আমাদের জানতে হবে ইউনিট কি। ইউনিট কি স্যার? না কোনো ভৌত রাশি কিংবা ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা একটা নির্দিষ্ট মান দিয়ে মাপি, ঠিক আছে, তাকেই আমরা এক কথায় বলতে পারি ইউনিট বা একক, ঠিক আছে। এটাকে এক কথায় বলা যেতে পারে কোনো ভৌত রাশির পরিমাণ ইকুয়ালস টু মান ইন্টু ইউনিটস, ঠিক আছে। কোনো ভৌত রাশির পরিমাণ সমান মান ইন্টু মানে সংখ্যা একটা থাকবে, মান মানে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, সংখ্যায় একটা থাকবে, সংখ্যা ইন্টু তার একক মানে গুণ আকারে থাকে। তো চলো একটা উদাহরণ দিই। তোমাকে বলা হয়েছে একটা লাঠি দেওয়া হয়েছে পরিমাপ করতে, তার সাথে একটা স্কেল দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা স্কেল দেওয়া হয়েছে তোমাকে, সরি এটা এখান থেকে করে দিচ্ছি, ঠিক আছে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা তোমাদের কাছে থাকা যেটা এবং সিম্পল স্কেল, ঠিক আছে, সেই স্কেলটা সেমি স্কেল যেটাকে বলে, রুলার যেটা, ঠিক আছে। এটা লাঠি কাঠি দেওয়া হয়েছে তোমাকে মাপতে, ঠিক আছে, তুমি মাপলে দেখলে এটা হয়ে গেছে কত, 4, 4-এর ঘরে। তুমি কি লিখবে? তোমাকে যদি লিখতে বলা হয় এটা মেপে কত লিখবে, তুমি 4 সেমি লিখবে, তো এটাই তো উপরে লিখেছি, 4 × একক আর সেমি, 4 সেমি হয়ে গেল। এটা খুব সহজ জিনিস। তো এবারে আসি, এটা মুছে দিচ্ছি। আমাদের এবারে আসতে যেটা মেইন জিনিস, মূল জিনিস যেটা জানতে হবে আমাদের খুব,
কেয়ারফুলি দেখো, দুটো জিনিস হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আর একটা হয় ডিরাইভ কোয়ান্টিটিস। না স্যার, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর ডিরাইভ কোয়ান্টিটিস কি? তো চলো, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি কি করব, পার্থক্যের আকার বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমরা একটা ছকের মাধ্যমে তোমরা মনে রাখতে পারো, তোমাদেরকে বারবার না খাতা উল্টাতে হয়, ঠিক আছে? সেই জন্য বলছি এই সময় নোটটা করে নাও সাথে সাথে। তো চলো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর একটা নাম কি হয়? बेस क्वांटिटीज और फंडामेंटल क्वांटिटीज, ঠিক আছে? তো চলো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কি? এটা কারোর উপর ডিপেন্ড করে না, এটা নিজেই স্বাধীন, ঠিক আছে? নিজেই স্বাধীন, লিখে দিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট। এটা হচ্ছে এই যে ডিরাইভ কোয়ান্টিটিস গুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস উপর নির্ভর করে তৈরি হয়, ঠিক আছে? তার মানে কি বোঝাচ্ছে ডিরাইভ কোয়ান্টিটি নির্ভরযোগ্য? কি লিখবো এটা তাহলে? ডিপেন্ডস ডিপেন্ডস অন বেস কোয়ান্টিটিস। এটা নির্ভরযোগ্য নয়, এটা নির্ভরযোগ্য, ঠিক আছে? মানে তোমাকে আলটিমেট বোঝাতে চাওয়া যাচ্ছে যে ডিরাইভ কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দ্বারা তৈরি হয়। কি বললাম? ডিরাইভ কোয়ান্টিটি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দ্বারা তৈরি হয়। তো চলো, এখানে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যে 7 রকমের আছে সেটা আমি লিখে দিচ্ছি স্টেপ ওয়াইজ। লেন্থ সাথে লিখে দিচ্ছি এসআই, ইউনিটস, সিম্বলস, এগুলো তোমাদের বইতে লেখা আছে, তাও তোমরা দেখবে, বইও পড়বে সাথে। কেউ বই না পড়ে নোট টোট তৈরি করে পড়বে না, বইটাকে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? এটা তোমাদের লাভ হবে। লেন্থ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, টেম্পারেচার, amount of substance, luminous intensity। হয়েছে 7টা? দেখে নাও 7টা হয়েছে কিনা। মানেগুলো বলে দিই, লেন্থ মানে দৈর্ঘ্য, মাস মানে ভর, টাইম মানে সময়, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, টেম্পারেচার মানে তাপমাত্রা, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মানে পদার্থের পরিমাণ, লুমিনাস ইন্টেন্সিটি মানে দীপন প্রাবল্য। কি বললাম? দীপন প্রাবল্য। তো চলো, এসআই একক কি হতে পারে? এসআই একক নিশ্চয়ই সবাই জানো, মিটার। মাস কি হবে? কিলোগ্রাম। টাইম হবে সেকেন্ড। ইলেকট্রিক কারেন্ট হবে অ্যাম্পিয়ার। টেম্পারেচার হবে কেলভিন। অ্যামাউন্ট অফ সাস্টেন হবে মোল। লুমিনাস ইন্টেন্সিটি কি হবে? ক্যান্ডেলা। কি বললাম? ক্যান্ডেলাটা মনে রাখবে, হ্যাঁ? লুমিনাস ইন্টেন্সিটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে, এটা ক্যান্ডেলা। সিম্বল কি হতে পারে? মিটার লিখতে পারি, কেজি, সেকেন্ড, অ্যাম্পিয়ার, টেম্পারেচার কেলভিন, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল,
কি বললাম, মোল, লুমিনাস ইন্টেন্সিটি, ক্যান্ডেলা, সিডি। ঠিক আছে, কম্প্যাক্ট ডিস্ক নেই, সিডি, ক্যান্ডেলা। ঠিক আছে, চলো। তো এবার প্রশ্ন কোথায় আসে স্যার? প্রশ্ন আসে স্যার এইগুলো তো লিখলেন ছোট হাতের ছোট হাতের ছোট হাতের, কিন্তু স্যার এইগুলো এই দুটো কেন বড় হাতে লিখে দিলেন? ক্যাপিটাল কেন বড় হাতে লিখে দিলেন? ক্যাপিটাল আর কেন লিখে দিলেন? না, মিটার বলে তো কোনো বিজ্ঞানী ছিল না। সেকেন্ড বলে কোনো বিজ্ঞানী ছিল তোমাদের মনে হয়? মোল বলে কোনো বিজ্ঞানী ছিল মনে হয়? বিজ্ঞানী ছিল অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়বে তোমরা পরে। ঠিক আছে, কেলভিন, ইনিও একজন বিজ্ঞানী ছিলেন, তাই তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী এটার নাম হলো অ্যাম্পিয়ার, এবং অ্যাম্পিয়ার এবং কেলভিন জাস্ট ফার্স্ট লেটার দেওয়া হয়েছে বড় হাতের। ঠিক আছে, বুঝতে পারলে? তো চলো, এটার উদাহরণ দিয়ে বকি। এটার কি উদাহরণ হবে? ধরে নাও এটা করছি ভেলোসিটি, ভেলোসিটি বেক। বেক মানে কি হবে? ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট আপন টাইম, ডিসপ্লেসমেন্ট আপন টাইম, ডিসপ্লেসমেন্ট কি হয়? এস, টাইম টি। তো এখানে এস ডিসপ্লেসমেন্ট মানে সরণ, সরণ তুমি মাপো কি দিয়ে? লেন্থ স্কেল, মিটার, ফিতা। ঠিক আছে, এটাকে বলে লেন্থ। কি হয় এখানে, কি লিখেছি ভাই? মিটার, এম। টাইম এখানে কি লিখেছি ভাই? টাইম, সেকেন্ড। আলটিমেট এটাকে উপরে উঠে দিলে কি হবে? মিটার পার সেকেন্ড, और কি হতে পারে? মিটার সেকেন্ড ইনভার্স, মিটার সেকেন্ড ইনভার্স। হ্যালো, তো আমি এটা পেলাম কি করে? এর দ্বারাই তো পেলাম না, উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারছো। আমি এগুলো জানতে পারলাম কি করে? এটা মিটার, এটা সেকেন্ড, আমি তো ফান্ডামেন্টাল এখানে দেখেই তো বললাম নাকি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে আলটিমেট। এই দুটো ব্যাপার জানার ছিল, এটা মনে রাখবে, ফান্ডামেন্টাল আর ডেরাইভড। তো একটু নোট ডাউন করে নিলে ভালো হতো, নোট ডাউন করে নাও, দেখো না এরকম, নোট ডাউন অবশ্যই করে নাও। তো চলো বলবে, দিন আমি পরের টপিকে যাব। তো তোমাদের আর একটা কথা বলা হয়নি। তো তোমরা দেখো, হ্যাঁ, এখানে এই যে 7টা জিনিস আছে, অনেকে বলবে স্যার মনে রাখবো কি করে? তো তোমাদের বলে দিচ্ছি সহজ ভাষায়। এদিকে এটা মুছছি, হ্যাঁ। দেখো কেমন মনে রাখবে। দ্বীপের ভাই সামনে তাকিয়ে তাল সারির পার দেখে। এখানে কি হলো স্যার? এটা তো কবিতার মতো হয়ে গেল। তো চলো বলছি, দ্বীপের ভাই, দ্বীপ দৈর্ঘ্য, ভাই হচ্ছে ভর মাস, সামনে, সামনে মানে টাইম, সময় যেটাকে বলে, তাকিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, ইলেকট্রিক কারেন্ট, তাল সারির পার দেখে। তাল মানে ত আছে, টেম্পারেচার, তাপমাত্রা, বুঝতেই পারছো। পার দেখে, পার মানে কি হতে পারে? প আছে পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স। দেখে, দেখে কি হবে? দ আছে, দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, মনে রাখবে এইটা। আরেকটা ইন্টারেস্টিং বলছি, কি বলছি, স্যার এটা কি লিখলেন?
लाभार मेरा तुमसे मिलने चला तुम आओ जल्दी। বলছি, বলবো এবার মানেটা কোনটা কোনটা কিরকম মনে রাখবে। কি বললাম, लाभार मेरा तुमसे मिलने चला तुम आओ जल्दी। आ जाओ भाई, देख लेते हैं कौन सा है। लाभार, एल लेंथ, एल फॉर लेंथ लिख देता हूँ, लिखे दीची, नो टेंशन। लेंथ, मास, मेरा मास, तुमसे टाइम, मिलने चला। मिलने चला क्या होगा भाई, ये दोनों एक ही समझ लो। करंट, टेम्परेचर, आओ आओ भाई, आओ जाओ, देख लो सीख लो भाई, फिजिक्स को समझ लो। अमाउंट ऑफ सब्सटेंस, जल्दी एल पकड़ना है। हम इसे आओ जल्दी बोलने, जे नहीं पकड़ना, फर्स्ट लेटर नहीं, एल पकड़ना, एल फॉर বুঝতে পারলে, বুঝতে পারলে, দেখে নাও। लाभार लेंथ दৈর্ঘ্য, मास ए मेरा मास, तुमसे टाइम मिलने चला करंट, तुम टेम्परेचर, आओ अमाउंट ऑफ सब्सटेंस जल्दी, लुमिनस इंटेंसिटी, ভর মাস সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য। ঠিক আছে, তোমরা এভাবে দুটো মনে রাখতে পারো। এটাও বললাম, দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। ঠিক আছে, এটা বাংলা দিয়ে মনে রাখতে পারো, এটা আমি মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা লিখে নাও, নোট করে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি করে নাও, আমি পরের টপিকে যাব। হয়েছে, চলো এবারে কি আসবো না স্যার, এবারে আসবো না, এবারে বোর্ডে লিখবো। এবারে কোথাও যাবো না, এবারে লিখতেই থাকবো। কি লিখবেন স্যার? না স্যার লিখবো যেটা ভাইটাল, डायमेंशनल एनालिसिस, मात्रा विश्लेषण, मात्रा মাত্রা বিশ্লেষণ, মাত্রাকে কিভাবে বিশ্লেষণ করব এটা জানা দরকার। তো আগে জানতে হবে মাত্রা কি ভাই। মাত্রা কি না, মাত্রা হচ্ছে কোন ভৌত রাশি যে যে ফান্ডামেন্টাল বা যে যে মৌলিক রাশির উপর নির্ভর করে এবং ওই মৌলিক রাশির উপর যত ঘাতের উপর নির্ভর করে তাকেই বলা হয় মাত্রা। ঠিক আছে, আমি লিখেই দিচ্ছি। হুইচ বেস ব্রিক্স, বেস ব্রিক্স কোনগুলা, এম এল টি আর ইউজড। দেখে নাও দেখে নাও দেখে নাও, একটা কি বললাম, কত ঘাতের উপর। ঠিক আছে, হাউ মেনি টাইমস দ্য পাওয়ার, ব্র্যাকেটে, হাউ মেনি টাইমস দে আর মাল্টিপ্লাইড অর ডিভাইডেড। ঠিক আছে, কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে এবং কত ঘাতের উপর নির্ভর করে তাকেই বলা হয় মাত্রা। কোন ভৌত রাশি কোন কোন মৌলিক রাশির উপর নির্ভর করে এবং তা কত ঘাতের উপর নির্ভর করে তাকেই বলা হয় মাত্রা। ইজ কল্ড ডাইমেনশন। ডাইমেনশন বুঝে নাও, নোট করে নাও, দেখে নাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পাঠশালা তো আছে আমার, অ্যালবার্ট ফিজিক্স পাঠশালা, দেখে নাও। দেখে নাও দেখে নাও।
তো চলো মুছছি। মাত্রা বিশ্লেষণ করব এবারে কিভাবে, মাত্রা সম্বন্ধে জানলাম, মাত্রা বিশ্লেষণ করব কিভাবে না স্যার, মাত্রা বিশ্লেষণ করব এইভাবে স্যার, ইউসেজ অফ মাত্রা বিশ্লেষণ ব্যবহার সম্বন্ধে জানি আগে, ঠিক আছে। চলো 1 নম্বর পয়েন্টে কি হবে, কোন সমীকরণের সঠিকতা যাচাই। সহজ ভাষায় মনে রাখো, কোন সমীকরণের সঠিকতা যাচাই কি লিখবো, চেকিং দ্য কারেক্টনেস of an equation ওকে, সমীকরণের সঠিকতা যাচাই। চলো, কোন সমীকরণ ধরে দেওয়া আছে, সমীকরণ মানে সবাই জানো সমান চিহ্ন মিডিলে থাকবে, মিডিলে কি থাকবে, সমান চিহ্ন, সমান চিহ্নের এদিকে কিছু টার্ম থাকবে, এদিকে কিছু টার্ম থাকবে, যোগ আকারে থাকতে পারে, গুণ আকারে থাকতে পারে, ভাগ আকারে থাকতে পারে, সেটা জানি না, সেটা যা দিবে তাই, সমীকরণে এদিক সেদিক দেখতে হবে আমাদেরকে। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে বলবো সমীকরণটি সঠিক। যাচাই করছি কার দ্বারা, মাত্রার দ্বারা, দেখে নাও মাত্রার দ্বারাই যাচাই করবো এক্ষুনি। কি লিখবো, if the dimensions of both sides of an equation is if the dimension of both sides of an equation is equal, then the equation is dimensionally correct. If the dimension of both sides of an equation equal, then the equation is dimensionally correct. যদি কোনো সমীকরণের দুপাশে, ঠিক আছে, বোথ সাইড দুপাশে যদি সমীকরণের মাত্রা ঠিক হয়, মাত্রা সমান হয়, তাহলে আমরা সহজ কথায় বা এক কথায় বলতে পারি সমীকরণটি সঠিক, ঠিক আছে, বলতে পারি, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বলতে পারি, হ্যাঁ। দেখে নাও এক্সাম্পল দিব, চলো একটা সমীকরণ বলছি, দিয়েছে, বলেছে সমীকরণটি সঠিকতা যাচাই করো, এটা আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে, এরকম কোশ্চেন পরীক্ষা আসবে না কিন্তু, এত সহজ হালুয়া কোশ্চেন আসবে না ভাই, বলে দিচ্ছি সত্যি। এস সমান ইউটি প্লাস হাফ এড স্কয়ার, এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য বলছি। এস কি হয় আগেই বলেছি, তোমরা যদি নোট করে থাকো দেখে নাও পেজ উল্টিয়ে। এস কি হয়, এল, থার্ড ব্র্যাকেট মানে মাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেই মাত্রা, ঠিক আছে, আর বলবে না যে থার্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি মানে কেমিস্ট্রির গাঢ়ত্ব, ঠিক আছে, সেরকম না, সেটা কেমিস্ট্রির ক্ষেত্রে, এটা ফিজিক্সের ক্ষেত্রে এল থার্ড ব্র্যাকেট দেওয়া মানে মাত্রা বোঝায়, ঠিক আছে। ইউ কি হয়, ইউ এল টি টু দি পাওয়ার -1 ইন্টু টাইম টি, এটা ধ্রুবক সংখ্যা হবে না, এ হয় এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি স্কোয়ার, কেটে গেল, এল এই প্লাস যে আছে এটা কোনো কিছু হবে না, উভয় দিকের মাত্রা সমান এলো, তো উভয় দিকের মাত্রা সমান এলো মানে সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক।
বুঝে নাও ব্যাপারগুলো বুঝে নাও, ঠিক আছে? বুঝছি। 2 নম্বর কি হবে? একক পরিবর্তন। একক পরিবর্তন কি স্যার? তোমাকে দিল 1 জুল সমান কত আর্ক। জুলটা কি এসআই একক, তো আর্কটা কি সিজিএস একক। তো তুমি কি করে বের করবে 1 জুল সমান? পরীক্ষার খাতায় তোমার পরীক্ষায় ধরো কোশ্চেন পড়ে গেছে, ধরো কোশ্চেন যদি এরকম পড়বে না, যদি ম্যাথ দিয়েছে তোমাকে আর্গে উত্তর আনতে হবে। খুব জটিল ম্যাথ দিয়েছে, সেটা তোমার জুলে বেরিয়েছে, সবকিছু এসআইতে দেওয়া আছে, লাস্টে উত্তর চেয়েছে, অপশন দিয়েছে 4টা অপশন, আর্কে বের করতে হবে। তুমি কি করবে? তোমার তো মাথায় খেয়াল নেই যে 1 জুল সমান কত আর্ক। তুমি ডাইমেনশন ব্যবহার করে করতে পারো, কিন্তু একটা লেন্দি প্রসেস হবে। ডাইমেনশন ব্যবহার করে তুমি সকল যা খুশি তুমি বের করতে পারো, ঠিক আছে? এটাই একটা সুবিধা ডাইমেনশনের, যে পরীক্ষার খাতায় আমি বসে বসে ডাইমেনশনটা তো করতে পারবো, ঠিক আছে? লেন্দি প্রসেস হতে পারে, বের তো করতে পারবো 1 জুল সমান 10⁻7 আর্ক। তো চলো 10⁻7 কিভাবে আসছে বের করে দেখাচ্ছি। চলো, লিখাই যেতে পারে কনভার্সন অফ ইউনিটস from one system to another system ভাই, সিস্টেম তো খারাপ হচ্ছে না তোমাদের? দেখে নাও, সিস্টেম ঠিক রাখো ভাই। দেখলো, কনভার্সন অফ ইউনিটস ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার সিস্টেম, ঠিক আছে? তো চলো কি লিখতে পারি, লিখছি। let let the dimension formula of physical quantity h, মেনে নাও, ধরে নাও আমি x ধরলাম, m l t ধরলাম, ধরলাম তো, ধরলাম তো একক। এটা হচ্ছে আমি জাস্ট একটা এর পরে উদাহরণ দেব, ঠিক আছে? এবারে আমি বলছি ফর্মুলাটা কেমন হয়। তোমরা কি করবে, চট করে এখানে এ বসিয়ে দিবে, বি বসিয়ে দিবে, সি বসিয়ে দিবে। এগুলো কি? এবিসি কি? সংখ্যা ধ্রুবক। লিখে দিচ্ছি, সংখ্যা ধ্রুবক এক্স ওয়াই জেডও বসাতে পারো, কোনো সমস্যা নেই। আমি এখানে একটা এক্স ধরেছি বড় হাতের, সমস্যা নেই, বসালে তোমরা বসাতে পারো, তাই জন্য আমি এবিসি ধরে নিলাম, ঠিক আছে? চলো এবিসি ধরলাম, এবার লিখতে পারি এইচ, m1 l1 t1 and m2 l2 t2, ঠিক আছে? and their n1 and n2, ঠিক আছে? বলে দিচ্ছি,
if the fundamental units into different system is m1 l1 t1 and m2 l2 t2 respective and their corresponding numerical are n1 and n2, তো তোমরা কি করবে, এটা যেটা ফর্মুলা হয় উপরটা হচ্ছে, তোমরা নিচে মনে হয় দেখতে পাবে না, তোমরা কি করবে, n1 l1 t1 n2 m2 l2 t2, বাস, equation is complete. Then I will give an example for yourself. চলো এটা মনে রাখবে তো, দেখো এটা ধরে নেবে এমএলটি পাওয়ার বসাবে এবং করসপন্ডিং নিউমেরিক্যাল ভ্যালুস n1 n2 ধরে নেবে, বা তুমি যাই ধরতে পারো a1 a2, এখানে যদি x y z ধরো এখানে a1 a2 ধরে নেবে, এখানে m1 m2 ধরে নেবে, যাই ধরতে পারো, এ বি এর থেকে জেড পর্যন্ত আছে লেটার, তোমরা দেখে নিতে পারো, যে যা খুশি ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো এবারে যেটা বলছিলাম, হ্যাঁ তোমাকে দিল ধরো, হ্যাঁ 1 জুল সমান অত আর্ক, তুমি কি করবে, তোমাদের সেমিস্টার 1 পরীক্ষা আছে না, সেমিস্টার 1 পরীক্ষাতে এরকম কোশ্চেন যদিও দেবে না তোমাদের, এমসিকিউ তো এরকম কোশ্চেন দেবে না, এটা খালি তোমাদের বোঝার জন্য বলছি, তোমাদের যেরকম টাইপের কোশ্চেন দিতে পারে চ্যাপ্টার শেষে আমি সব আলোচনা করবো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ডাব্লিউবিজে এরও আমি কোশ্চেন আলোচনা করবো, আর তোমাদের এইচএস লেভেলের কোশ্চেন তো সেগুলো আলোচনা করবো, এমসিকিউ কি কি আসতে পারে এই চ্যাপ্টার থেকে। তো চলো 1 জুল সমান কত আর্ক, লেট ধরে নাও, এসআই তে তুমি ধরছো m1 l1 t1, সিজিএস ধরে নিচ্ছ m2 l2 t2, এটা নিউমেরিক্যাল ভ্যালু, n1 n2 ধরে নিচ্ছি, ঠিক আছে ধরে নিলাম। এবারে তুমি কি করবে, তোমাকে জুল থেকে আর্ক বের করতে বলছে, এসআই দেওয়া আছে তাকে আর্ক বের করতে, তুমি এসআই তে তুমি এটা ধরে নিয়েছো n1, কত আর্ক বেরতে হবে, n2 টা বের করলে তো তোমার সবকিছু হয়ে যাবে না, তোমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আসছে মানটা, তোমাকে চাই n2 বের করতে, তুমি এটা লাগাবে এরকম বলেছি, দেখতে পাচ্ছ কি নিচে, ঠিক আছে চলো করে নিচ্ছি। n2 দরকার না তোমার, n2 ইকুয়ালস টু, n2 কে এদিকে নিয়ে আসো, n1 ইন্টু m1 বাই m2 l1 বাই l2 ইন্টু t1 বাই t2, ঠিক আছে চলো এবারে উপরে করছি, এটা মুছে দিচ্ছি, হ্যাঁ এই সাইডে করছি, দেখে না, n2 বের করবো, n1 n2, তার আগে দেখো বাবু 1 জুল সমান কত আর্ক চেয়েছিল না, এটা তো জুল কোথায় ব্যবহৃত হয়, কার্যে, তো কার্যে কি ডাব্লিউ সমান এফএস, ঠিক আছে ডাব্লিউ সমান তোমাদের বইতে ছক করা আছে, তোমরা মাত্রাগুলো দেখে নেবে, ডাব্লিউ সমান এফএস, এটা কার্যের মাত্রা, তো কাজের মাত্রা, তো চলো এখানে বসাবো, m1 বাই m2 আছে, তো m2 বসে গেল, l1 বাই l2 আছে, তো l1 এর জায়গায় কি বসবে, l2 স্কয়ার বাই, সরি এটা l1 হবে, l2 স্কয়ার, l1 স্কয়ার বাই l2 স্কয়ার, এবারে t1 বাই t2 আছে, তো t1 এর জায়গায় কি বসবে, t1 টু দি পাওয়ার -1 বাই t টু দি পাওয়ার -2,
হলো M1/M2। M1 কি, M1টা তুমি এসআই তে ধরেছো, এসআই থেকে তোমাকে সিজিএস এ যেতে হবে। ভর 10 কিউব, 10 কিউব M/M। L1, L1টা কিসে আছে, এসআই তে আছে তো, 10 স্কোয়ার L2/L2 স্কোয়ার P1। এটা যাই হোক না কেন, এটা তো আমরা জানি সেকেন্ড, তো সেকেন্ড থেকে S/S কাটাকাটি হয়ে যাবে, N1 × 10 কিউব। দেখো 10 কিউব ইন্টু L স্কোয়ার না, এটা হোল স্কোয়ার করে দিচ্ছি, ডাইরেক্ট দিলে তোমাদের সুবিধা হবে বুঝতে। হোল স্কোয়ার আছে এটা, এটা তো তোমার L2 কেটে গেল, 10⁴, এটা তো S কেটে গেল, এটা তো 1 জুল বলেছে, কোথায় গেল, লিখে মুছে দিয়েছি। 1 জুল সমান কত, আর 1 হবে, N1 এর মানে 1 দিয়েছে, 10 কিউব ইন্টু 10⁴ ইন্টু সমান 10⁷। কত বেরোলো, এবারে লিখবো কি, 1 জুল সমান 10⁸ তো, দেখে নাও এই প্রসেস হবে। আমি তোমাদের বোঝাচ্ছি বলে এত ধরে ধরে করাচ্ছি, ডিরেক্ট তোমরা করতে পারবে। হলো, চলো মুছছি এটা। 3 নম্বর কি, 3 নম্বর হচ্ছে ভৌত রাশিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়। ঠিক আছে, কোনো কিভাবে সম্পর্ক নির্ণয় করবো, লিখতেই পারি। টু এস্টাবলিশ দ্য রিলেশনশিপ অ্যামং দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস, কিভাবে ভৌত রাশিগুলির মধ্যে সম্পর্ক নির্ণয় করব। আমি ডিরেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ দেখে না, আগে একটু দাঁড়াও, আমি একটু ছবি এঁকে নিই, দিলে বুঝতে সুবিধা হবে। সিম্পল পেন্ডুলাম তো, ঠিক আছে। এল ধরে নিলাম, এটা তো সবাই জানো, আলম্ব বিন্দু, আলম্ব বিন্দু থেকে একটি অপ্রসারিত সুতো দিয়ে যখন একটি ভর এম গ্র্যাভিটেশন জি ভরের একটি লোহার গোলককে যখন ঝুলানো হয় তখন সে এই পজিশন থেকে এই পজিশন থেকে ছাড়া হলো, এই পজিশনে গিয়ে আবার এখানে এলো, ঠিক আছে, টাইম পিরিয়ড টি ধরে নিলাম কি, লেট দা অবে এইচ টি, ঠিক আছে। এই টি কার কার উপর নির্ভর করছে, টি নির্ভর করছে লেন্থ, সুতোর দৈর্ঘ্য, নির্ভর করছে ভর, নির্ভর করছে গ্র্যাভিটেশন। তো আমরা লিখতে পারি এটার যেটা নিয়ম,
যেরকম বলেছি পাওয়ারে লিখে দিতে, পাওয়ারে লিখে নিলাম। তো চলো এবার মাত্রাগুলো লিখি। হ্যাঁ, টি, এটাকে লেখা যেতে পারে, লেখা যেতেই পারে। স্যার লেখা কেন যাবে না স্যার, লেখা যেতেই পারে। এম কে লেখা যেতে পারে, এল কে লেখা যেতে পারে, ওয়াই, জি কে লেখা যেতে, জি মানে গ্র্যাভিটেশন, মানে অ্যাক্সিলারেশন, যেটা ত্বরণ, জি। এই মাত্রাগুলো তোমরা বই থেকে ভালো করে ছকে লেখা আছে দেখে নেবে, ঠিক আছে? সবসময় এগুলো কাজে লাগবে। তো আমরা ইকুয়েশনকে ইকুয়াল করব। এম এর পাওয়ারে কি আছে, এক্স, জিরো আছে, এক্স ইকুয়ালস টু জিরো লেখা যেতে পারে। এল টু দি পাওয়ার জিরো আছে, ওয়াই আছে, ওয়াই টু দি পাওয়ার জিরো লেখা যেতে পারে। মাইনাস টু জেড ওয়ান আছে, লেখা যেতে পারে। এটা কি লিখবো, মাইনাস হাফ, তো কি লিখলাম, মাইনাস হাফ। তো চলো এবারে আমরা এইখানে লিখবো এক্স ওয়াই জেড এর মান এখানে লিখে দেবো। তো চলো, টি ইকুয়ালস টু এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার জিরো, জি টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো 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 দেখো, টি টু দি পাওয়ার মাইনাস টু যে লিখে দিয়েছে, কিন্তু এখানে যে একটা এল ছিল, এলটা কি হবে, এল টু দি পাওয়ার ওয়াই আছে, এটা এল টু দি পাওয়ার জেড আছে, এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড হবে না? এখানে একটা হবে ভাই, প্লিজ দয়া করে দেখে নাও একটু, জেড প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এখানে এটা জিরো হবে না, আমি এটা মুছে দিচ্ছি, আবার নতুন নতুন করে লিখছি। তো এখানে জেটের মান বসাবো, জেটের মান বসালে কি পাবো, ওয়াই সমান মাইনাস হাফ। তো ঠিক আছে, তো চলো এক নম্বর, এটা এক নম্বর দিয়ে দিলাম, এক থেকে পাই, মুছে করছি। এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা তো মাইনাস হাফ ছিল, প্লাস হবে, হাফ টি টু দি পাওয়ার মাইনাস হাফ। এটা কি লিখবো, এল বাই টি, এল বাই জি, ও জি, রুট আন্ডার এল বাই জি, মাথা খারাপ হয়ে গেছে মনে হয় আমার। টি সমান এল রুট আন্ডার এল বাই জি, ঠিক আছে? এর সামনে একটা কনস্ট্যান্ট থাকে, তোমরা পরে পড়বে, টি সমান টু পাই রুট আন্ডার এল বাই জি, সেই কনস্ট্যান্টটাকে বর্তমান কে ধরে নিচ্ছি, বুঝছে? এই আরেকটা উদাহরণ দিচ্ছি, হ্যাঁ দেখে না, এক্সাম্পল টু, টার্মিনাল ভেলোসিটি। স্যার টার্মিনাল ভেলোসিটি কি, গ্লিসারিন যুক্ত দ্রবণ, গ্লিসারিন যুক্ত দ্রবণে তোমরা যখন যখন একটা লোহার বল বা লোহার গোলককে যখন ছেড়ে দেওয়া হয়, লোহার গোলকটি প্রথমে সেটি ত্বরণ নিয়ে চলতে থাকবে, অনেক গতিবেগ নিয়ে ত্বরণ নিয়ে চলতে থাকবে, কিন্তু একটা এমন সময় আসবে সেই ত্বরণ হারিয়ে একটা স্থির গতিবেগ পরিণত হবে, এই স্থির গতিবেগটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি, ঠিক আছে, বা প্রান্তীয় বেগ। কি বললাম, একটা গ্লিসারিন যুক্ত ধরো একটা পাইপ আছে, পাইপের ভেতরে গ্লিসারিন ভরা আছে, গ্লিসারিন, গ্লিসারিন যুক্ত তরল মানে সেটা সান্দ্র প্রকৃতির হবে, ঠিক আছে? এটা লোহার গোলককে তুমি ভি বেগ নিয়ে চলতে থাকলো এবং ত্বরণ সহ চলতে থাকলো, ত্বরণ সহ চলতে 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 এমন একটা সময় আসবে সে স্থির বেগে পরিণত হবে, ঠিক আছে? সেই বেগটাকে বলা টার্মিনাল ভেলোসিটি,
সেই বেগটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। কি বললাম, একটা গ্লিসারিন যুক্ত সান্দ্র তলের মধ্যে দিয়ে যখন একটা লোহার বলকে প্রবেশ করানো হয়, সে একটা প্রথম দিকে প্রচুর বেগ এবং ত্বরণ নিয়ে চলতে থাকবে, কিন্তু একটা সময় আসবে সে স্থির বেগে পরিণত হবে, সেই বেগটাকে বলা হয় টার্মিনাল ভেলোসিটি। এরপরে দেখো, এরপরে এই বেগটাই যখন একটা বেগ নিয়ে বা ত্বরণ নিয়ে যাচ্ছে, এর মধ্যে তো একটা ফোর্স কাজ করছে, নয়তো যাবে কি করে, একটা ফোর্স তো কাজ করছে, এই ফোর্স কার কার উপর নির্ভর করে, এই লোহার গোলকের যে ব্যাসার্ধ, ধরলাম আর ধরে নিলাম, ঠিক আছে, বেগ ধরে নিতে হবে, এবং সান্দ্রতার উপর তো নির্ভর করছেই। সান্দ্রতা কি, ইটা, সান্দ্রতা হচ্ছে আমরা জানি ইটা, সান্দ্রতার উপর নির্ভর করে এটা হচ্ছে কিন্তু সান্দ্রতা, ঠিক আছে। এবং ভি বেগ, এক্স বসাও, ওয়াই বসাও, জেড বসাও, ঠিক আছে। এবারে মেনলি এটা যেখানে আছে, তোমরা বেগেরও জানো, ব্যাসার্ধেরও জানো, কিন্তু সান্দ্রতা কি করে বের করবো স্যার, দেখে না, সান্দ্রতা কি করে বের করব, ফর্মুলা কি হয়, ইটা এ ডিভি বাই ডিএক্স, ইটা কি হবে, এফ বাই এ ইন্টু ডিভি বাই ডিএক্স, বলের মাত্রা কি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এল স্কোয়ার এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এল, এল কেটে গেল, এল স্কোয়ার উপরে উঠলে কি হবে, এম এল মাইনাস ওয়ান, এটা উপরে উঠলে কি হবে, মাইনাস ওয়ান, তো সান্দ্রতাঙ্কের মাত্রা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবেন কিন্তু, এই ফর্মুলা দ্বারা বের করলাম, ঠিক আছে, বের করে ডেরিভেশন দেখিয়ে দিলাম, এটা কিন্তু মনে রেখে দেবে, এম এল মাইনাস ওয়ান ডি মাইনাস ওয়ান, খুব সোজা ব্যাপার, ঠিক আছে। এবারে বসাচ্ছি, এফ ফোর্সের মাত্রা তো এক্ষুনি বসালাম, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর কি হবে, এল, এল টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার মাইনাস ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, বেগ কি হবে, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার মাইনাস জেড, ইকুয়াল করব, ওয়ান ইকুয়াল টু, এখানে এম একটা আছে, ওয়াই ইকুয়ালস টু ওয়ান, ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, মাইনাস টু ইকুয়াল টু কি হবে, মাইনাস ওয়াই মাইনাস জেড, হয়েছে। উপরে করছি, হ্যাঁ, এটা মুছে দিচ্ছি, এটা দেখে নিবি মন দিয়ে, দেখে না, ওয়াই এর মানে ওয়ান বেরিয়েছে, ওয়াই এর মানে এখানে বসিয়ে দেবো, এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস ওয়ান সমান ওয়ান, এক্স প্লাস ওয়াই সমান টু, হলো। এরপরে কি করব, এরপরে কোথায় মান বসাবো, ওয়াই মাইনাস জেড আছে এখানে, ওয়াই এর মান এখানে বসিয়ে দিই, মাইনাস ওয়াই মাইনাস জেড সমান মাইনাস টু আছে, মাইনাস ওয়াই এর মাইনাস ওয়াই এর মান বসিয়ে দিই, মাইনাস ওয়ান মাইনাস জেড সমান মাইনাস টু, জেড সমান মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান, জেড এর মান কত বেরালো, প্লাস ওয়ান, তো জেড এর মান এখানে, না এই জন্য জেড এর মান বেরালো, জেড এর মান প্লাস ওয়ান বেরালো, এবার ওয়াই এর মান এখানে বসিয়ে দেই, সরি এখানে জেড ছিল, জেড এর মান এখানে বসিয়ে দিই, টু মাইনাস ওয়ান এক্স সমান ওয়ান, হলো, জেড সমান ওয়ান, এক্স সমান ওয়ান, জেড সমান ওয়ান, আর এখানে বেরিয়েছে ওয়াই সমান ওয়ান, তো মান বসিয়ে দিয়ে, এটা আমাদের ছিল 1 নম্বর, এ বিকলস টু, এটা একটা ধ্রুবক ধরে নিলাম, আর টু দি পাওয়ার এক্স বেরিয়েছে ওয়ান, ইটা বেরিয়েছে, ওয়াই ছিল না উপরে, ওয়ান, আর ভি বেরিয়েছে ওয়ান, এফ সমান ফাইনালি কি হলো উত্তর, কে ইকুয়ালস টু আর ইটা ভি,
ঠিক আছে, এবারে এখানে কে বলেছিলাম কনস্ট্যান্ট ধরতে, কনস্ট্যান্ট ধরে নিয়েছো, এটা পরে পড়বে, 6 পাই হবে এর কনস্ট্যান্টের মান, পরে পড়বে এটা। ঠিক আছে, টার্মিনাল ভেলোসিটি যখন চ্যাপ্টারে আছে সেটা তখন পড়াবো, তখন দেখে নেবে। এফ1 কে আর এটা ভি, দেখে নাও, এটা 2 নম্বর এক্সামে দিলা, তোমাদের বোঝার সুবিধাতে দেখে নাও এবং তুলে নাও। না বুঝতে পারলে কমেন্ট করে বলবে যে স্যার বুঝতে বুঝতে পারিনি। মুছে দিচ্ছি, নেক্সট টপিকে যাচ্ছি। মাত্রার ব্যবহার শিখে ফেললাম, কিন্তু সব জিনিসের ব্যবহার থাকলেও তার কিছু সীমাবদ্ধতা তো অবশ্যই থাকতে হবে না। সীমাবদ্ধতা না থাকলে সেটার ব্যবহার তো তুমি সব জায়গায় করতে পারতে, তাহলে তো সেটার কোনো ভ্যালুই থাকতো না। তো চলো, ডাইমেনশন অ্যানালাইসিস কি কি লিমিটেশন আছে? 1 নম্বর দিচ্ছি, न्यूमेरिकल और कांस्टेंट्स हैव नो डायमेंशन। না স্যার, কেমন? সংখ্যা বা ধ্রুবকের কোনো মাত্রা নেই, এরা মাত্রাহীন। যেমন আমি উদাহরণ দিচ্ছি, দেখো আগের উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা কি হলো? এটা ধ্রুবক, এরা মাত্রাহীন। এই মাত্রা বিশ্লেষণ করে এরকম হাফ কিংবা 2 এটার মান বসানো যাবে না। নিউমেরিক্যাল কনস্ট্যান্টস হ্যাভ নো ডাইমেনশন। 2 নম্বর কি দেখাচ্ছি, adding or adding or subtraction problem। ঠিক আছে, কি হয়? যোগ বিয়োগ কিছুই বোঝে না, मात्रा विश्लेषण जोग वियोग किचू बोझे ना, ये खाली समझता है 2 साइड का इक्वेशन इक्वल है तो इक्वेशन इक्वल है। ঠিক আছে, তब যোগ বিয়োগ এরা কিছুই বোঝে না। যেমন দেখো এখানে এই উদাহরণটা এবার দিচ্ছি, এখানে যে যোগ আছে, এখানে আগেরটাই কি বেরোলো, এল এল এল, এটা তো হওয়ার কথা 2l, জাস্ট সিম্পল দেখলে মনে হবে তো 2l হবে, দুটো এল আছে, যোগ আছে, 2l তো হওয়ার কথা, কিন্তু এখানে যোগ বোঝে না। মাত্রা বিশ্লেষণ করে যোগ বা বিয়োগ কোনো নির্ণয় করা সম্ভব না, এটা হচ্ছে লিমিটেশন, সীমাবদ্ধতা, এগুলো তার সীমাবদ্ধতা। 3 নম্বরে কি হবে, ওটা মুছছি, ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি লগারিদমস, মাত্রা বিশ্লেষণ করে ত্রিকোণমিতি, লগারিদম, এক্সপোনেনশিয়াল, কোনো এগুলোর কোনো মাত্রা ব্যবহার করতে পারে, যেমন ট্যান থিটা মাত্রা নেই, সাইন থিটা, কস থিটা মাত্রা নেই, এগুলো নিশ্চয়ই সবাই জানো বা শিখবে। ম্যাথামেটিক্সে প্রথম চ্যাপ্টার শুরু হলে এগুলো শিখে যাবে, সাইন কস, তোমরা 10 থেকে শিখেছো, সাইন কস ট্যান, লগ, ই টু দি পাওয়ার এক্স, ই, এগুলো কিছুই নেই, এগুলোর মাত্রাই নেই, মাত্রাহীন রাশি, এগুলো মাত্রাহীন রাশি। দেখে নাও দেখে নাও, 3 নম্বর পয়েন্ট চলছে আমাদের, it creates
টু ডিটারমিন অফ dimensionless quantities মাত্রাহীন রাশি নির্ণয় করা যায় না। এক্সাম্পল অ্যাঙ্গেল, ঠিক আছে, থিটা, এর কোনো মাত্রা নেই। স্ট্রেন, মাত্রা নেই, ঠিক আছে, এগুলো মাত্রাহীন রাশি, এগুলোর কোনো মাত্রা নেই। চারটা বললাম, যদি তোমাদের তো সেমিস্টার এমসিকিউ আসবে না, আগে আসতো 2 নম্বরের সীমাবদ্ধতা লিখতে, ঠিক আছে, দেখে নিবে মন দিয়ে, জেনে রাখো জিনিসগুলা। সহজভাবে বলছি, দেখো সূত্র, ক্যাটস, ক্যাটস কি, চলো ক্যাটস বোঝাই। ক্যাটস দ্বারা তুমি চারটা খুব সহজে মনে রাখতে পারবে। কনস্ট্যান্ট, নিউমেরিক্যালস বের করা যায় না, করা যায় না। এক্সপোনেনশিয়াল, এগুলো বের করা যায় না। আলটিমেট, শিওর কারেকশন হয় না, সঠিক যাচাই হয় না। যেমন ধর একটা উদাহরণ দিচ্ছি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউটি এটি স্কোয়ার, মাত্রা দুদিকে তো সমান, এটা মানে এই সমীকরণটা তো দুদিকে মাত্রা সমান, চার এদিকে এল এল এল, মাত্রা তো সমান, তুমি এই সমীকরণটা সমান করতে পারো, ইকুয়াল বলতে পারো, সমীকরণ ঠিকই বলতে পারো, কিন্তু আসলে এই সমীকরণটা ভুল, কারণ ম্যাথমেটিক্যাল ভাবে প্রমাণিত হয়েছে এই সমীকরণটা এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের সঙ্গে সমান, 180 স্কোয়ারের সঙ্গে না, হাফ এটি স্কোয়ারের সঙ্গে সমান, কিন্তু মাত্রা বিশ্লেষণ মাত্রা বিশ্লেষণ করে দেখা গেল দুটো সমীকরণই সমান, কিন্তু এই সমীকরণটা আদৌ ঠিক না, ঠিক আছে, এটা মাত্রা বিশ্লেষণের সীমাবদ্ধতা। সঠিক সঠিকতা যাচাই করা যায় না, নিশ্চিত সঠিকতা যাচাই করা যায় না। তোমার মনে রাখো, ক্যাটস কনস্ট্যান্ট, নিউমেরিক্যাল, অ্যাডিং সাবট্রাকশন হয় না, ট্রাইকোনমিতি, লগারিদম, এক্সপোনেনশিয়াল কিছু হয় না, শিওর কারেকশন হয় না, ঠিক আছে, মনে রাখো, খুব সহজ বিষয়। অনেক কিছু স্পিডে হয়ে যাচ্ছে, চ্যাপ্টারটা কিছু নেই, এই জন্য এত তাড়াতাড়ি বলে যাচ্ছে, ঠিক আছে। এর পরে পরে চ্যাপ্টার গুলো খুব ভাইটাল আছে, ভেক্টর আছে, ঠিক আছে, ওয়ান ডাইমেনশনাল মোশন আছে, এগুলো খুব ভাইটাল আছে, এরপরে ভাইটাল চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটা তেমন কিছু নেই। তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে যে দুটো জিনিস একদম মাথায় ঢুকিয়ে নাও, দুটো জিনিস একদম মাথায় ঢুকিয়ে নাও, এসো মাথায় ঢুকিয়ে নাও, দেখে নাও, পৃষ্ঠ টান, 2 নম্বরে কি, একদম মাথায় ঢুকিয়ে নাও বাবু, মাথায় ঢুকিয়ে নাও, এই দুটোর মাত্রায় এমসিকিউ দিতেই পারে, দিবেই, ঠিক আছে। কি হবে এটা তোমাদের এক্ষুনি আমি বের করে দেখিয়েছি, টি মাইনাস ওয়ান, ফর্মুলা কি ছিল, ডিএক্স, ঠিক আছে, দেখে নাও, এল স্কোয়ার, এটা আমি বের করব এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এল এল কেটে গেল, এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সরি মাইনাস টু, এখান থেকে তুমি ইটার মান বের করে ফেলবে, ঠিক আছে, ইটার মান বের করে ফেলবে, আমি আগেই বের করে ফেলেছি। পৃষ্ঠটান কি, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করে, প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল কাজ করে তাকে বলে সারফেস টেনশন বা পৃষ্ঠটান, ঠিক আছে। পৃষ্ঠটান সমান কি লিখতে পারি,
F/L প্রতি একক দৈর্ঘ্যে বা ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই বলা হয় পৃষ্ঠটান। mL/-2/LL কেটে গেল, mt/-2 পৃষ্ঠটানের মাত্রা। এমসিকিউ দিতে পারে, ঠিক আছে, এটা বলেই দিচ্ছি, ঠিক আছে, এই দুটো দিবে। চলো এবার একটা প্রবলেম সলভ করা যাক, করবো তো নাকি, চলো করা যাক। তড়িৎ প্রবাহ মাত্রা পরিবর্তে তড়িৎ বিভবকে মূল রাশি হিসেবে ধরে, আচ্ছা তড়িৎ বিভবের মূল রাশি হিসেবে ভি ধরতে বলেছে, তড়িৎ বিভবের মাত্রা বসানো যাবে না, ভি কে রিপ্রেজেন্ট করতে বলেছে, ঠিক আছে। দেন ডিটারমাইন দ্য ডাইমেনশন অফ ইলেকট্রিক কারেন্ট, এবারে তড়িৎ প্রবাহ মাত্রার মাত্রা কি, পি সমান ভিআই, তো জানবে জানবে এসি চ্যাপ্টারে জানবে, যখন পড়াবো তখন এসি চ্যাপ্টারে জেনে নেবে, আপাতত এটা মনে রাখো, পাওয়ার সমান ভোল্টেজ ইনটু কারেন্ট, ঠিক আছে। এবার আমাদের কি বের করতে হবে, আই বের করতে হবে, তো আই সমান P/V, ডাইমেনশন অফ আই, ডাইমেনশন অফ পি, ডাইমেনশন অফ ভি, ডাইমেনশন অফ পি কে কি লিখতে পারে, পি সমান W/T, তো ছকে দেখে নেবে তোমরা, ডাইমেনশন অফ ভি। ডাব্লিউর মাত্রা কি, ডাব্লিউর মাত্রাটা কি, যেটা আগে করিয়েছিলাম, ডাব্লিউ মাত্রাটা বের করে দেখিয়ে দিচ্ছি তোমাদের যাতে না অসুবিধা হয়। mL² (10⁻²) বাই টি বাই ভি। ভি কে ভি রাখো, পোটেনশিয়ালের বিভব বসাবে না, ভি কে ভি রাখতে বলেছে, রিপ্রেজেন্টেড বাই ভি, ঠিক আছে, দেখে না। এটা যদি টি উপরে ওঠে mL², উপরে যদি ওঠে T-1/V, mL² T-1 V-1, হলো, এটা হচ্ছে প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা। অঙ্কটা খুবই সোজা ছিল, একটু দেখলেই পারতে, করে নাও, প্র্যাকটিস করে নাও। তো আজকে যতটা পর্যন্ত হলো সবাই অবশ্যই বুঝতে পেরেছো আশা করি, না বুঝতে পারলে কমেন্ট করে জানিও, আমি আবার বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, তোমাদের সাথে আমি সবসময় আছি। আরেকবার তোমরা দেখে নাও পুরো ভিডিওটা, বারবার দেখতে থাকো বা নোট করে নাও এবং নিজে পড়তে থাকো, ঠিক আছে, নিজে স্টাডি করতে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থেকো এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যাও। পরের ক্লাসে আমরা শুরু করতে চলেছি পরিমাপ কিভাবে হয়, ঠিক আছে, দৈর্ঘ্য পরিমাপ, ভর পরিমাপ, সময় পরিমাপ, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গেজ, ঠিক আছে, তারপর ত্রুটিগুলো যেগুলো আছে শুরু করব, পরের ভিডিওটি দেখা হচ্ছে, টাটা।